ছেলেপক্ষ আজ এসেছে আমাকে দেখতে, সাথে ছেলেও আসে। কিছুক্ষণ পর আমাকে সাজিয়ে ওনাদের সামনে বসায়। ছেলেটা আমার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। হঠাৎ আমার চোখ পড়ে ছেলের দিকে। ওকে দেখে আমার বুকের ভিতর কেঁপে ওঠে। এই আমি কাকে দেখছি? ওর চেহারা কোনোদিন ভুলার নয়। ছেলেটাকে দেখে আমার শরীর ঘৃণায় বিরিয়ে ওঠে। হঠাৎ যা হলো তাতে করে আমি বিষয় অবাক হয়ে যাই। আমার নাম রিয়া আক্তার। ফ্যামিলিতে বাবা মা, বড় ভাই আর আমি আছি। বাবার বয়স হয়েছে তাই বাড়িতে থাকেন। বড় ভাই আনিস বাবার বিজনেস দেখাশোনা করছে। আমি কলেজে পড়ি, এবার অনার্স সেকেন্ড ইয়ার। পড়াশোনায় মোটামুটি ভালো। দেখতে খুবই সুন্দরী, আকর্ষণীয় ফিগার। ঘন কালো কেশবহুল কোমর পর্যন্ত এসে পড়েছে। চেহারার গঠন আকর্ষণীয়, যা বলে প্রকাশ করা যাবে না। কলেজে আমার 4 জন বান্ধবী আছে। আমরা এক ডালের 4 ফুটন্ত গোলাপ বললেই চলে। জোরের কবুতরের মতো একসাথে যেখানে মন চায় সেখানেই চলে যাই। আমাদের একটা অভ্যাস আছে, কলেজ ছুটির পর আমরা পার্কে বসে আড্ডা দেই। সেই প্রথম দিন থেকেই মাঝে মাঝে আমরা একে অপরের বাড়িতে যাই। কখনো রাতে ফিরে আসি, আবার কখনো দেখে যাই। এই নিয়ে বাবা খুব বকে, কিন্তু মা কিছু বলে না। তিনি আরও বাবাকে বলেন, কেন এমন করছো? এই বয়সে ঘুরবে না তো কখন ঘুরবে শুনি? বিয়ে হয়ে গেলে স্বামী যদি ভালো না পড়ে তখন? তাই এখন কোনো বাধা দিও না। বাবা বলে তাই বলে রাতেও যাতায়াত করবে? যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে ভেবে দেখেছো? এই নিয়ে বাবা মার প্রায় কথা কাটাকাটি হতো। আমি শুনে হাসতাম। ভালো দিন যাচ্ছিল হেসে হেলে। এমন একদিন রাতে বান্ধবীর বাড়ি থেকে ফিরছিলাম। রাত বেশি হয়নি, সবেমাত্র 8টা বাজে। আকাশ মেঘলা, একটু পরপর বিজলি চমকাচ্ছে। মনে হয় বৃষ্টি হবে। তাই দ্রুত পা চালাচ্ছি, কিন্তু শেষ রক্ষা হলো না। জামজাম করে বৃষ্টি নেমে এলো। কোথাও দাঁড়ানোর জায়গা নেই। রাস্তার দুই ধারে সারি সারি গাছ দাঁড়িয়ে আছে। ঘরবাড়ির বালাই মাত্র নেই। বৃষ্টির কারণে কোনো গাড়ি দেখা যাচ্ছে না, তাই বৃষ্টিতে ভিজে চলতে থাকি। কিছু দূর আসতেই একটা জিপ পিছন থেকে এসে আমার সামনে দাঁড়ায়। আমি সাথে সাথে থমকে দাঁড়ালাম। তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নেমে আসে একজন যুবক, দেখতে হ্যান্ডসাম, গায়ের রং ফর্সা, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি হবে। আমার সামনে এসে বলে, এই যে ম্যাডাম, এত ঝড় বৃষ্টির রাতে কোথায় যাচ্ছেন? বৃষ্টিতে তো একদম ভিজে গেছেন। আমি বললাম, বাড়ি ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। লোকটা বলে, যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বাড়ি ছেড়ে দিতে পারি। আমি আমতা আমতা করছি, কারণ অচেনা মানুষ, তার উপর আমি একা। যদি কোনো অঘটন ঘটে তখন? আমি কিছু বলছি না দেখে ছেলেটা বলে, কি হলো, এত কি ভাবছেন, চলুন, ভয় পাবেন না। আমি তেমন ছেলে না। আমি এক প্রকার বাধ্য হয়ে গাড়িতে বসলাম, কারণ বাহিরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে। গাড়িতে বসতেই ছেলেটা গাড়ি ছেড়ে দেয়। গাড়ির সামনে লুকিং গ্লাসে আমাকে দেখছে। ছেলেটা বলে, যদি কিছু মনে না করেন তাহলে আপনার নাম কি জানতে পারি? আমি বললাম, আমার নাম রিয়া। ছেলেটা বলে, আরে বাহ, আপনার নাম আপনার মতোই খুব সুন্দর। আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন। আরও বকবক করে যাচ্ছে। আমি লক্ষ্য করলাম ছেলেটা কথা বলছে ঠিকই, কিন্তু ওর চোখ আমার বাহুর দিকে। গাড়ির সামনে থাকা আয়নাটা দিয়ে দেখে যাচ্ছে। বৃষ্টিতে ভেজার কারণে গায়ে কাপড় শরীরে মিশে আছে, তাতে করে শরীরের অনেক অংশ স্পষ্টে বোঝা যাচ্ছে। আরও লক্ষ্য করলাম ছেলের চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, যেমন নেশা করলে হয় আর কি। তাহলে কি ছেলেটা নেশা করেছে? আমার ভয় হতে লাগলো। ঝড় বৃষ্টির রাতে কেউ কোথাও নেই। গাড়িতে উঠে ভুল করলাম না তো? বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে না কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন? মারুফ বলে, এখান থেকে একটা শর্টকাট রাস্তা যায়, সেখান দিয়ে যাচ্ছি, ভয় পাবেন না। আমি ঠিক সময় আপনাকে বাড়ি পৌঁছে দেব। সে আমাকে বলছে ঠিকই, কিন্তু আমি ভয়ে কুঁকড়িয়ে যাচ্ছি। হঠাৎ নিরিবিলি গা ছমছম করে একটা জায়গায় গাড়ি থামলো। আমি বললাম, কি হলো, গাড়ি এখানে থামালেন যে? মারুফ রহস্যময় হেসে আমার দিকে তাকিয়ে বলে, একটু গল্প করব বলে। এই বৃষ্টির রাতে তোমার মতো সুন্দরী পাশে থাকলে গল্প না করে ছাড়তে মন চায়। দাঁড়াও, আমি পিছিয়ে আসছি। এই বলে সে আমার পাশে এসে বসে, একদম আমার গা ঘেঁষে। আমি বললাম, এ কী করছেন? প্লিজ আমাকে বাড়িতে পৌঁছে দিন। আমার মা বাবা নিশ্চয়ই আমার জন্য চিন্তা করছে। মারুফ আমার হাত ধরে বলে, চিন্তা কিসের, আমি তো আছি, পৌঁছে দেব তোমাকে। ওর কথাগুলো বলার সময় ওর মুখ থেকে মদের গন্ধ বেরিয়ে এলো। আমি হাত ছাড়িয়ে নিয়ে বলি, কী করছেন আপনি? দেখুন, এটা কিন্তু ঠিক করছেন না, আমাকে যেতে দিন প্লিজ। হঠাৎ মারুফ আমাকে জড়িয়ে ধরে বলে, কি করে ছেড়ে দেই সুন্দরী?
তোমার ফিগার, তোমার রূপ আমাকে পাগল করে দিয়েছে। আমি বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। মারুফ বলে, বাধা দিচ্ছে কেন? একটু বুক করলে কি হবে এমন? আমি বললাম, আমি ওই ধরনের মেয়ে না, প্লিজ দয়া করুন। কিন্তু কে শুনে কার কথা? মারুফ জোর করে আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আমি বারবার বাধা দেওয়ার কারণে আমাকে একটা থাপ্পড় মারে। ওর একটা থাপ্পড়ই যথেষ্ট আমাকে অচেতন করার জন্য। আমি আর বাধা দেওয়ার অবস্থায় ছিলাম না। এই সুযোগে মারুফ নিজের চাহিদা পূরণ করলো। ভালো মানুষের মুখোশের আড়ালে একটা জানোয়ার লুকিয়েছিল। আমি বুঝতে পারিনি। মানুষের ভদ্রতা দেখে আমরা বিচার করি মানুষটা ভালো, কিন্তু ভদ্রতার মুখের আড়ালে কিছু কিছু মানুষ তার আসল রূপটা লুকিয়ে রাখে। যেমন মারুফ দেখতে ভদ্র, কিন্তু আসলে একটা জানোয়ার। আমাকে নিরীহ অসহায় পেয়ে চিড়ে চিড়ে বুক করলো। তারপর আমাকে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। গাড়িতে ওঠার সময় আমার অ্যাড্রেস দিয়েছিলাম ওকে। মাতাল অবস্থাতেও সেটা মনে ছিল। রাত তখন কয়টা জানি না। শরীরের কাপড় জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। উঠে দাঁড়াতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তারপরও উঠে দাঁড়ালাম। ধীরে ধীরে গেট খুলে বাড়ির ভিতরে প্রবেশ করি। আমার কাছে বাড়ির চাবি ছিল। পুরো বাড়ি অন্ধকার, যত সম্ভব সবাই ঘুমিয়ে পড়েছে। কাউকে ডাকলাম না। ধীরে ধীরে নিজের রুমে চলে গেলাম। অনেক কষ্টে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আজ আমার সাথে কি হয়ে গেল সেটা ভেবে চোখ দিয়ে অজরে দাঁড়ায় জল গড়িয়ে পড়ছে। আমার মতো মেয়েরা দর্শিত হয়ে আত্মহত্যা করে, কিন্তু আমি সেই পথ বেছে নেব না, কারণ যেখানে আমার কোনো দোষই নেই। তাহলে কেন আমি সুসাইড করব? শরীরের জায়গায় জায়গায় আঁচড়ের দাগ খুব জ্বালা করছে। তবে জীবনের সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এক নিমিষে শেষ হয়ে গেল। সারা রাত আমার ঘুম হলো না। কান্না করতে করতে সকাল হলো। আমার রুমের দরজা খোলা দেখে মা এলো আমার রুমে। দেখে আমি কান্না করছি। মা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, কী রে মা, কান্না করছিস কেন, কি হয়েছে? আর রাতে কখন এলে তুই? মায়ের কথা শোনার সাথে সাথে উঠে জাপটে ধরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ি। মা বলে, কি হয়েছে তোর, এমন করছিস কেন? তখন আমি বললাম, মা, তোমার মেয়ে সব শেষ হয়ে গেছে। আমি যে শেষ। আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে গেল। মা ঘাবড়ে গিয়ে বলে, কি বলছিস আবোল তাবোল, কি হয়েছে? এই বলে আমার মুখের দিকে তাকায়। তাতেই মা বুঝতে পারলো কি হয়েছে আমার। কারণ কালকে রাতে দস্তাদস্তির চিহ্ন ফুটে উঠেছে আমার মুখে। চোখের পাশে অনেকটা কালো হয়ে গেছে। গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। টুট ফেটে গেছে। গলায় বুকে খামরের দাগ। এসব দেখে মা আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। ভাগ্যিস আমার রুম দুতলায়, তাই নিচে আওয়াজ যায়নি। মা বাবা এমন বড় ভাইয়ের রুম নিচতলায়। মা মনে মনে ভাবলো, এভাবে ভেঙে পড়লে চলবে না, মেয়েটাকে মনে সাহস জোগাতে হবে। মা আমার মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হয়ে যা মা, যা হয়ে গেছে সেটা কাউকে জানতে দেওয়া চলবে না। তোর বাবাকে তো নয়, তাহলে সংসারে আগুন জ্বলে যাবে। আর এখানে তোর দোষ কোথায়? তোর তো কোনো দোষ নেই। তুই শান্ত হয়ে ঘরে বস, ঘর থেকে একদম বের হবি না। আমি সব সামলে নেব। আর এসব ব্যাপারে কাউকে বলার দরকার নেই, এমনকি তোর প্রাণপ্রিয় বান্ধবীদেরও না। এমনভাবে থাকবি যাতে কিছু হয়নি, কথাটা মনে থাকবে তো? আমি বললাম, কিন্তু মা, আমি যে বলতে পারছি না। আমার যে ক্ষণে ক্ষণে মনে পড়ছে আমার উজ্জ্বল ভবিষ্যৎ সব শেষ হয়ে গেল। মা আমার চোখের পানি মুছে দিয়ে বলে, কিছু শেষ হয়নি, সব ঠিক আছে। তুই শুধু নিজেকে একটু শান্ত কর আর স্বাভাবিক হওয়ার চেষ্টা কর। এই বলে মা চলে গেল। মা মনে হয় এমনি হয়, মেয়ের উপর যতই জোর আসে মা ডাল হয়ে বাঁচিয়ে নেয়। সত্যি মা তো মায়ের মতো হয়। এইভাবে কয়েকদিন বাড়ি থেকে বের হলাম না, কলেজও যাইনি। তাতে করে আমার 4 বান্ধবী মল্লিকা, মালতী বান্ধবী ও নুসরাত জাহান আমার বাড়িতে আসে। আমার 3 বান্ধবী হিন্দু, তবে আমাদের মাঝে এই নিয়ে কোনো ভেদাভেদ নেই। 4 জন এসে আমাকে বিছানায় শোয়া দেখে বলে, কী রে, তোর আবার কী হলো? সেদিন তো আমরা সবাই দিব্যি গল্প করলাম, তারপর যার যার বাসায় চলে গেলাম। তা তোর হঠাৎ কী হলো? আমি বললাম, আর বলিস না, মাঝ রাস্তা আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। বাকিটা রাস্তা ভিজে ভিজে আসতে হয়েছে, তাই অসুস্থ হয়ে পড়েছি। আসল কথাটা ওদেরকে বললাম না। মল্লিকা বলে, কিন্তু তোর মুখে আঘাতের চিহ্ন এলো কোত্থেকে? আমি বললাম, ওই দিন আসার সময় রাস্তায় পড়ে গিয়েছিলাম, তাই এই অবস্থা। এমন সময় মা ওদের জন্য চা নিয়ে এলো। তারপর 5 বান্ধবী মিলে গল্প করতে করতে চা নাস্তা খেলাম। সেই দিন ওরা
সবাই আমাদের বাড়িতে থেকে গেল। রাতে অনেক গল্প করলাম, তাতে করে আমার মনটা একটু ফ্রেশ হলো। কিন্তু যতই হাসি খুশি থাকি আমি কোনোদিনও ভুলতে পারবো না যা হয়েছে আমার সাথে। রাতে ঘুমোতে গেলে বারবার এই দৃশ্য চোখের উপর ভেসে ওঠে। কোনোদিনও ভুলতে পারবো না মনে হয় এই চেহারা। তাই মনে মনে ভেবে নিলাম জীবনে আর যাই করি বিয়ে করব না। ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে গেছে আমার। এভাবে দিন যেতে থাকে। ওইদিকে মারুফ আমাকে বাড়ির সামনে ফেলে দিয়ে নিজের বাড়ি ফিরে যায়। নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। সকালে যখন ঘুম ভাঙে তখন গলার কাছে ব্যথা অনুভব করে। হাত দিয়ে দেখে কি হয়েছে। গাড়ে এবং গলার কাছে আঁচড়ের দাগ বোঝা যাচ্ছে। তৎক্ষণাৎ আয়নার সামনে গিয়ে দাঁড়ায় দেখার জন্য। দেখে তো অবাক হয়ে যায়। সত্যি আঁচড়ের দাগ, এমনকি শার্টের জায়গায় জায়গায় রক্তের দাগ। বুঝতে পারছে না কী করে হলো। হঠাৎ চোখ পড়ে পকেটের কাছে, দেখে মেয়েদের খানের ঝুমকা আটকে আছে। খুলে নিয়ে চোখের সামনে ধরে এটা কোত্থেকে এলো, কিন্তু ওর কিছুই মনে পড়ছে না। তবে যে একটা কিছু হয়েছে সেটা অনুভব করতে পারছে, কিন্তু মনে করতে পারছে না কি হয়েছে। জানি না কি মনে হতেই ঝুমকা আর রক্তাক্ত শার্ট খুলে খুব যত্নে আলমারিতে রেখে দিল। এভাবে 2 বছর কেটে গেল। সব কিছু ভুলে লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু বাবা বারবার বিয়ের কথা বলছে, তার সাথে তাল মিলিয়ে ভাইয়া ও মা দুজনেই যোগ দিয়েছে। আমি মাকে বললাম, মা তুমি তো সবই জানো, কেন আমি বিয়ে করতে চাই না, তাহলে বারবার জোর করছো কেন? মা বলে, জীবন এভাবে থেমে থাকে না, সব ভুলে গিয়ে নতুন করে শুরু করাটাই জীবন বলে। আমিও চাই তুই সংসারী হ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বিয়ের জন্য আমাকে সবাই মিলে বোঝানোর চেষ্টা করলো। আমার আর কিচ্ছু করার ছিল না। ভেবেছিলাম বিয়ে করব না, কিন্তু সবার জোরাজুরিতে রাজি হতে বাধ্য হলাম। ঘটককে বলা হলো ছেলে দেখতে। প্রায় 3 সপ্তাহ পর ঘটক এলেন আমাদের বাড়িতে একটা ভালো ছেলের সন্ধান নিয়ে। সাথে ছেলের ছবি নিয়ে এসেছে। আমি ছাড়া ছেলের ছবি সবাই দেখেছে, সবার পছন্দ হয়েছে। আগামী সপ্তাহ ছেলেপক্ষ দেখতে আসবে আমাকে। ঘটকের সাথে তাই কথা হলো। তার পরের সপ্তাহ ছেলে এবং ছেলের মা বাবা আমাকে দেখতে আসে। কিছুক্ষণ পর আমি হালকা সেজে মায়ের দেওয়া গোলাপি কালারের শাড়িটা পরে ওনাদের সামনে গেলাম, চায়ের ট্রে হাতে নিয়ে। প্রথম দেখাতেই ছেলের মা বাবা বলে, মাশাল্লাহ মেয়ে তো বাড়ি মিষ্টি। তা কি নাম তোমার মা? আমি মাথা নিচু করে বললাম, জি আমার নাম রিয়া আক্তার। ছেলের মা বলে, বাহ, তোমার মতো তোমার নামটাও খুব মিষ্টি। এদিকে ছেলেটা আমার দিকে থা করে তাকিয়ে যখন আমার নাম শুনলো তখন একটু নড়ে চড়ে বসে, আর মনে মনে ভাবছে এই নামটা কোথায় যেন শুনেছে, কিন্তু মনে করতে পারছে না। হঠাৎ আমি কী মনে হতেই মুখ তুলে তাকাই ছেলেটার দিকে। দেখা মাত্রই আমার হার্টবিট বেড়ে গেল। বিষয়ে অবাক হয়ে তাকিয়ে আছি, এই আমি কাকে দেখছি। ঘৃণা শরীর বিরিয়ে উঠে। ছেলেটা চিন্তিত মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো সে আমাকে চিনতে পেরেছে, কিন্তু সে কোনো রিয়াক্ট করছে না। এই সেই ছেলে যে আমার সর্বনাশ করেছিল। বৃষ্টি ভেজা রাতে আমাকে সাহায্য করার ওসিলায় আমার সর্বনাশ করেছিল। আমি চোখ সরিয়ে নিলাম। অভাবে তাকিয়ে থাকলে হয়তো সবাই খারাপ ভাববে। ছেলের বাবা বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমাদের কোনো আবদার নেই, আমরা শুধু আপনার মেয়েকে ছেলের বউ বানিয়ে নিয়ে যেতে চাই। সেদিনই বিয়ের কথা পাকা হয়ে গেল। ছেলেকে জিজ্ঞেস করা হলো আমাকে পছন্দ হয়েছে কিনা। সে বলে, হ্যাঁ হয়েছে, তবে আমি মেয়ের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চাই। এই কথা শুনে কেউ আপত্তি করলো না। সবাই বলে, যাও তোমরা ছাদে গিয়ে কথা বলো। আমার মা বলল, যা মা, ওকে নিয়ে ছাদে যা। আমি কিছু না বলে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। আমার পিছু পিছু মারুফ আসে। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে পড়লাম। আমার পিছনে মারুফ এসে দাঁড়ায়। কেউ কোনো কথা বলছি না। এভাবে কয়েক মিনিট কেটে গেল। প্রথমে মারুফ বলে, হাই, আমার নাম মোহাম্মদ মারুফ হাসান। আমি কোনো উত্তর দিলাম না। মারুফ বলে, একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করো না। আমার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। এর আগে কি আমাদের কোথাও দেখা হয়েছিল? আমি মনে মনে বলছি, শুধু দেখা না, আরও অনেক কিছু হয়েছিল যেটা তুই মনে করতে পারছিস না। আমি বললাম, ঠিক আছে, মনে নেই। হয়তো হতে পারে। মারুফ বলে, ওই দিকে ফিরে থাকবে, এই দিকে ফিরবে না। আমি কিন্তু তোমাকে দেখতে ছাদে এসেছি, পিঠ দেখতে নয়। আমি আবার ওর দিকে ফিরলাম। মারুফ বলে, সত্যি তুমি খুব সুন্দর, তোমাকে চোখে চোখ সরাতে পারছি না। মনে মনে আমার রাগ হচ্ছিল, কিন্তু প্রকাশ করছি না।
চুপচাপ ওর বলা কথা শুনে যাচ্ছি। আমি বললাম চলুন নিচে যাই, অনেকক্ষণ হয়েছে এসেছি, সবাই কী ভাববে। এই বলে আমি নিচে নেমে এলাম। মারুফও বাধ্য হলো আমার পিছে পিছে আসতে। আমি আর অমত করলাম না বিয়েতে, কারণ আমিও চাই এই বিয়ে হোক। ওরা সবাই বিয়ের তারিখ ঠিক করে চলে গেল। ছেলেটাকে যে আমি চিনি এই ব্যাপার আমি কাউকে কিছু বললাম না। আমার মা আমাকে জিজ্ঞেস করে, কিরে ছেলে পছন্দ হয়েছে তোর? আমি বললাম তোমাদের পছন্দ মানে আমার পছন্দ। তারপর থেকে বিয়ের আয়োজন শুরু হলো। খুব ধুমধামের সাথে আমাদের বিয়ে হলো, কোনো ঝামেলা হলো না। রাতে সবাইকে বিদায় জানিয়ে চলে এলাম শ্বশুর বাড়িতে। ভাগ্য মনে হয় আমার সাথে সহায় আছে, তাই শ্বশুর বাড়িতেও আমার রুম দোতলায় পড়েছে। শ্বশুর শাশুড়ির নিচতলায় থাকে, ভালোই হলো আমার জন্য। রাতে আমাদেরকে বাসর করে দেবে, তাই বলা বলি করছে সবাই। আমিও যে এটা চাই। রাত 12টার দিকে আমাকে বাসর করে দেয়। তার আধা ঘন্টা পরে মারুফ রুমে প্রবেশ করে। আমি ঘাবড়ানোর জায়গায় মনে মনে রাগ পুষছি। মারুফ আমার সামনে এসে বসে। কোথায় ও আমার ঘুমটা সরাবে, তার আগে আমি ঘুমটা সরিয়ে ওর দিকে তাকিয়ে আছি। আমার কাণ্ড দেখে মারুফ অবাক হয়ে যায়। আমি বললাম, আপনি এখানে কী করছেন? মারুফ বলে, আমি এখানে কী করছি মানে আজ আমাদের বাসর রাত, তুমি কি ভুলে গেছো? আমি মৃদু হেসে বললাম, বাসর রাত? কিসের বাসর রাত? আপনি কি ভেবেছেন আমি বসে আছি আপনার সাথে বাসর রাত করার জন্য? মারুফ বলে, তুমি এমন করে বলছো কেন? আমি বললাম, তা কেমন করে বলবো শুনি? মারুফ বলে, আমি কি কোনো ভুল করেছি? আমি এবার রাগই তো শুরু করলাম। ভুল শুধু ভুল নয়, অনেক বড় অন্যায় করেছো তুমি আমার সাথে, যা কোনোদিন ভুলার নয়। মারুফ অবাক হয়ে বলে, কি বলছো এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, আমাকে দেখতে গিয়ে কি বলেছিলে মনে আছে? মারুফ বলে, বলেছি তো অনেক কিছুই, কিন্তু তুমি কোনটা বলছো? আমি বললাম, আমাকে তোমার চেনা চেনা লাগছিল, মনে পড়েছে? মারুফ বলে, হ্যাঁ 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 মনে পড়ছে। আমি বললাম, তোমার আমার আগেও দেখা হয়েছে, কিন্তু কখন কিভাবে কোথায় দেখা হয়েছে সেটা মনে করার দায়িত্ব তোমার। যদি মনে করতে পারো তাহলে তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে তুমি কি অন্যায় করেছো। যতদিন তুমি মনে করতে পারবে না, আমাকে ছুঁয়ে দেখা তো দূর, এই বিছানায় ঘুমোতেও পারবে না। কথাটা যেন মাথায় থাকে। এখন যাও, আমি ঘুমাবো। মারুফ বলে, এটা কিন্তু ঠিক না। এই রাত শুধু একবার আসে জীবনে, বারবার কিন্তু আসে না, তাই আমি চাই না মিস করতে। আমি বললাম, তো আগে মনে করে দেখো কোথায় দেখা হয়েছে, তারপর ভেবে দেখছি। মারুফ বলে, আমি কি করে মনে করব তোমার সাথে আমার কবে দেখা হয়েছে? আমার তো কিছুই মনে পড়ছে না। তুমি জানো তাহলে তুমি বলে দাও। আমি বললাম, এত তাড়াহুড়ো কিসের? আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না। মনে করার চেষ্টা করো, দেখবে মনে ঠিক পড়ে যাবে। সেই ঝড় বৃষ্টির রাত। মারুফ বলে, কি ঝড় বৃষ্টির রাতে দেখা হয়েছিল তোমার আমার? আমি বললাম, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এই বলে শুয়ে পড়ি। মারুফ বলে, তুমি ঘুমিয়ে পড়লে বাসর রাতের কী হবে? আজ আমাদের মিলন হবে না? আমি কোনো উত্তর দিলাম না। আমি জানি কথা বললে কথা বাড়বে, তাই চুপ করে রইলাম। মারুফ বিড়বিড় করে বলছে, আমার বাসর রাত লাটে উঠেছে। কেমন রে মেয়ে রে বাবা, আমার ঘরে আমারই জায়গা নেই। এখন কি করি? কোথায় যাই, ঘুমাবো কোথায়? আর আমার মনে কেন পড়ছে না কোথায় দেখা হয়েছে সেটা? দুধ বাবা, ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। এখন আপাতত ঘুমাই, কালকে দেখা যাবে। এই বলে সোফায় শুয়ে পড়ি। পরের দিন সকালের কথা, আমি উঠে ফ্রেশ হয়ে বসে আছি। মারুফ তখনও সোফায় ঘুমাচ্ছে। হঠাৎ দপ করে পড়ে যায়। আমি হাসি চেপে রাখতে না পেরে হেসে ফেলি। মারুফ ঘুমন্ত অবস্থায় চমকে উঠে, দেখে আমি হাসছি। সে বলে, এখানে হাসির কি হলো? আমার কিন্তু কোথাও লাগেনি। আমি জানিও মিথ্যে পেয়েছে। পড়ার সাথে সাথে মুখ থেকে ব্যথা পাওয়ার মতো শব্দ শোনা যায়। মারুফ বলে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি আমার কাপড় বের করে রাখো। আমি বললাম, হুকুম দিচ্ছ? মারুফ বলে, না না, আমি শুধু বলছি মাত্র। এই বলে ফ্রেশ হতে চলে গেল। আমি উঠে ওর আলমারি খুলে থমকে দাঁড়াই। হঠাৎ আমার চোখ আটকে যায় আলমারির এক কোণে। সেখানে একটা রক্তমাখা শার্ট আর একটা মেয়েদের খানের ঝুমকা। আমি হাতে নিয়ে দেখলাম ঝুমকাটা আমার, আর শার্টে আমার রক্ত লেগে আছে। আমি সেই 2 বছর আগে ফিরে গেলাম। চোখ বন্ধ করে ভাবতে থাকি সেই ঘটনা। এমন সময় মারুফ ওয়াশরুম থেকে বের হয়। দেখে আমার হাতে সেই রক্তমাখা শার্ট আর ঝুমকা। প্রথমে সে বেচেকা খেয়ে যায়। বুঝতে পারছে না কি বলবে। এগুলো আলমারিতে রাখা উচিত হয়নি, সরিয়ে ফেলার দরকার ছিল। জানি না ও মনে মনে কি ভাবছে। এসব ভাবতে ভাবতে মারুফ বলে, এই শার্ট আমার। এই বলে আমার হাত থেকে নিয়ে নেয়। আমি বললাম,
শার্টে রক্ত এলো কোত্থেকে? মারুফ বলে, আজ থেকে 2 বছর আগে একদিন বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে বাড়ি ফিরছিলাম। তারপর কি হয়েছে জানি না, রাস্তায় সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, কিন্তু কিছুই মনে নেই। অনেকবার চেষ্টা করেছি মনে করতে, কিন্তু পারছি না। ততক্ষণে আমার চোখে জল। আমাকে কাঁদতে দেখে মারুফ বলে, বিশ্বাস করো কি হয়েছিল আমি সত্যিই জানি না। আমি জেনে শুনে কোনো অন্যায় করিনি। তারপর আমি খানের ঝুমকা দেখিয়ে বললাম, এটা কার? সেটা দেখে মারুফ আরও ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। সেদিন রক্তমাখা শার্টের সাথে এই ঝুমকাটা আটকে ছিল। নিশ্চয়ই কোনো মেয়ে লোকের হবে, কিন্তু কী করে এলো সেটাই জানি না। প্লিজ তুমি আমাকে খারাপ ভেবো না। আমি তৎক্ষণাৎ আমার ভ্যানিটি ব্যাগ থেকে আরেকটা ঝুমকা বের করে ওর সামনে ধরি, কারণ ঝুমকা জোড়া আমার প্রিয় ছিল, তাই যত্ন করে রেখেছিলাম আরেকটা। আমার হাতে দ্বিতীয় ঝুমকা দেখে মারুফ অবাক হয়ে তাকিয়ে থাকে। সে একবার ঝুমকার দিকে দেখছে, আরেকবার আমার দিকে দেখছে। মারুফ বলে, তার মানে ঝুমকাটা তোমার? কিন্তু আমার কাছে কী করে এলো? ব্যাপারটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তার মানে সেদিন তোমার সাথে আমার দেখা হয়েছিল, তারপর কি হয়েছিল সেটা তো মনে করতে পারছি না। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তেরে এসে ওকে একটা থাপ্পড় মারি, তারপর কলার চেপে ধরে বলি, সেদিন তুমি আমাকে সাহায্য করবে বলে গাড়িতে উঠে দর্শন করেছিলে, মনে পড়ে সেই রাতের কথা? আমি একটা মুহূর্তের জন্য ভুলে থাকতে পারিনি। তুমি আমার সব ছিনিয়ে নিয়েছিলে। কত অনুরোধ বিনয় করেছি, কিন্তু তুমি একটুও শুনোনি। নেশায় চোর হয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলে কুকুরের মতো। মনে পড়েছে এখন? আমার কথা শুনে মারুফ কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ল। এসব কি শুনছে ও? নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। এদিকে আমি কান্না করছি, ওইদিকে মারুফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনার অতই সাগরও ভেসে যাচ্ছে। আমি বললাম, কেন করেছো এমন? আমার কি অপরাধ ছিল? আমার কথা শুনে মারুফ নিজেকে ধিক্কার দিতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, এই হাত দিয়ে অনেক বড় অন্যায় হয়ে গেছে। আমি তো এমন ছেলে নয়। কলেজে থাকতেও কোনোদিন কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়নি। সে আমি কিনা ওকে দর্শন করেছি? ও তো মিথ্যা বলছে না, প্রমাণ তো আমার সামনেই আছে। অবিশ্বাস করি কি করে? এই ব্যাপার যদি আমার মা বাবা জেনে যায় তাহলে কি হবে? না, আর পারছি না ভাবতে। যে অন্যায় করেছি তার শাস্তি আমাকে পেতেই হবে। এই বলে মারুফ যা করলো সেটা আমি আশা করিনি। হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে আমি কল্পনাও করিনি। ছুটে গিয়ে যে বাধা দেব সেই সুযোগটা পাইনি। তারপর যা হলো।